প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন কোয়ালিটি গ্রুপ নিবেদিত বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শাহাদত হোসেন। দর্শক, বিশ্ব এখন হাতের মুঠায়। প্রযুক্তির উৎকর্ষতায় কেনাকাটা থেকে শুরু করে ব্যবসা পরিচালনার ধরনে এসেছে পরিবর্তন। একসময় ব্যবসা মানেই ছিল নির্দিষ্ট কোনো দোকান বা শোরুম, কিন্তু এখন একটি স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগ থাকলেই যে কেউ হয়ে উঠতে পারেন সফল উদ্যোক্তা। বাংলাদেশি ই কমার্স খাত এখন কেবল সম্ভাবনাই নয়, বরং এটি আমাদের অর্থনীতির অন্যতম শক্তিশালী স্তম্ভে পরিণত হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের উদ্যোক্তা হওয়ার পেছনে ডিজিটাল বাণিজ্যের ভূমিকা অনস্বীকার্য। তবে সঠিক প্রক্রিয়া এবং ব্যবস্থাপনার অভাবে অনেকেই ঝরে পড়ছেন। আজকের প্রতিযোগিতামূলক বাজারে ই কমার্স ব্যবসায় কিভাবে সফল হওয়া যায় এবং এর ভবিষ্যৎ কি, তা নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় দেশে ই কমার্সের সম্ভাবনা ও সাফল্যের কৌশল। আর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন বেসিসের সাবেক সভাপতি ও BIIN এর চেয়ারম্যান জনাব সৈয়দ আলমাস কবির। আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। আপনার কাছে আমার আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ই কমার্স বা ডিজিটাল কমার্স যে গতিতে এগিয়ে যাচ্ছে, এবং আমার জানা মতে একটি তথ্য মোতাবেক প্রতি বছর প্রায় 12% হারে এই অগ্রগতি প্রবৃদ্ধি হচ্ছে, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, বাংলাদেশের মতো একটা দেশে আমাদের যেখানে এত জনসংখ্যা রয়েছে এবং সেই জনসংখ্যার অর্ধেকের বেশি হচ্ছে তরুণ, তো সেরকম একটা দেশে তো ধরেন ডিজিটাল ইকোনমির প্রগ্রেশনটা তো ভালো হবে এবং বিকজ এই যারা ইয়াং বয়স তারা কিন্তু অনেক আইটি সাভি, তারা হয়তো কম্পিউটার ব্যবহার করে, আপনার স্মার্টফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে। সো তাদের কারণেই কিন্তু আমাদের দেশে ডিজিটাল ইকোনমিটা এবং ডিজিটাল কমার্স আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আস্তে আস্তে না, দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে ডিজিটাল কমার্স ব্যাপারটা বা ই কমার্স যেটাকে আমরা বলি, সেটা দিয়ে কারা অ্যাডভান্টেজ পাচ্ছে? আপনি চিন্তা করে দেখেন, যারা একেবারে দূরে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে বাস করে, মফস্বলে বাস করে, সেখানে যেখানে আছে সেখানে বসেই কিন্তু সে কিন্তু তার একটা কোনো একটা জিনিস বিক্রি করতে পারে, উদ্যোক্তা হতে পারে। আমাদের একেবারে যারা গৃহবধূরা মফস্বলে গ্রামে, তারা কিন্তু হয়তো বাড়িতে বসে আচার বানাচ্ছে, তারা হয়তো বাড়িতে বসে কাঁথা সেলাই করছে, তারা হয়তো কেউ মধু আহরণ করছে এবং সেটা তারা অনলাইনে বিক্রি করছে। সো যেটা হয়তো আগে সম্ভব হতো না, যে একটা হাটে বাজারে যেতে হবে বা একটা মার্কেটে দোকান ভাড়া নিতে হবে, সেখানে মানে একটা চেয়ার টেবিল বসে আমার কর্মচারী রাখতে হবে, ওই রকম আর দরকার হচ্ছে না। যে যেখানে আছে বাড়িতে বসেই কিন্তু এই ধরনের উদ্যোক্তা হতে পারছে। সো আমি বলবো যে এই কারণে, শুধুমাত্র এই কারণে কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে এই ই কমার্সের একটা বিশাল ভূমিকা রয়েছে। আপনি দেখেন যে আমাদের যে মনে করেন ফেসবুক আমরা ব্যবহার করি, ফেসবুকে ধরেন এখন বাংলাদেশে তো ধরেন প্রায় 7 কোটি ইউজার। সো এত বড় একটা মার্কেট, এই ফেসবুকের এই 7 কোটি ইউজারের কাছে যদি আপনি যেতে পারেন, তাহলে তো আপনার অনেক বড় একটা মানে আপনার ইনকাম মার্কেট বা একটা প্রসারতার, রাইট? এগুলো একটা বড় সম্ভাবনা। আরেকটু জানতে চাচ্ছি, এই যে আমরা অবশ্যই বর্তমানে একটা ডিজিটালাইজেশনের ভিতরে আছি, ডিজিটালি এগিয়ে যাচ্ছি। এই ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বা যুগে আমাদের যে কেনাকাটা, বিশেষ করে কেনাকাটাগুলা হচ্ছে, বিভিন্ন একটা বিশাল মার্কেট, সেই কেনাকাটাগুলা বিগত 10 বছর বা 1 শতাব্দীতে এটা কি রকম পরিবর্তন হচ্ছে বা কি পরিবর্তন দেখছেন বলে আপনি মনে করেন? আমাদের দেশে যেহেতু একটা খুব বড় একটা তরুণ জনগোষ্ঠী রয়েছে, তারা তো অনলাইনে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্লাস আমাদের জীবনযাত্রা এখন যেভাবে দাঁড়িয়েছে, সবাই এত ব্যস্ত থাকে, কাজকর্মে ব্যস্ত থাকে, হয়তো অফিস থেকে যখন ফিরছি তখন কিন্তু দোকান বন্ধ হয়ে যাচ্ছে। সো আমি কিন্তু ওই ফেরার পথেই আমার গাড়িতে বসে বা বাসে বসে আমি কিন্তু আমার বাজারটা করে নিতে পারি। বা আমি সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠছি, ওই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি উবার বা পাঠাও ডেকে আমি একটা মোটরসাইকেল বা ট্যাক্সি ভাড়া করে আমার অফিসে যাচ্ছি। অফিসে গিয়ে আমার অফিসে গিয়ে হয়তো আমার লাঞ্চ অর্ডার করতে হবে, আমি কিন্তু হয়তো বিভিন্ন ধরনের যে লাঞ্চ যে ফুড ডেলিভারি সার্ভিস আছে সেগুলোর মাধ্যমে লাঞ্চ অর্ডার করতে পারছি। সো
দেখেন এই জিনিসগুলো আসলে আমার মনে হয় আস্তে আস্তে বেড়েছে। জি একটা বড় পুশ দিয়েছিল কোভিড এর সময়। রাইট কোভিড এর সময় যখন একটা জি, লকডাউন চলছিল, বেশ জি। কয়েক মাস ধরে লকডাউন চলছিল, জি জি তখন তো কারো আমাদের বাইরে বার হওয়ার উপায় ছিল না। রাইট তখন বাড়িতে বসেই কিন্তু আমরা কেনাকাটাগুলো করতাম এবং অনলাইনের মাধ্যমেই করতাম। তো তখন ওই ব্যাপারটা, ওই সময়টা মানুষকে অনলাইনে কেনাকাটার একটা অভ্যেসটা তৈরি করে ফেলেছে, যেটা একদিক থেকে বলবো যে সাপে বড় হয়েছে। সাপে বড় হয়েছে তো মানে একটা- এইটা একটা বড় জিনিস। তবে যেই গতিতে আমাদের হওয়া উচিত ছিল বা যতটা বেশি হওয়া উচিত ছিল জি জি সেটা হয়নি, বিভিন্ন কারণে হয়নি। আমার মনে হয় এই প্রোগ্রেসটা হচ্ছে, জি আরো হবে, কিন্তু আরো বেশি হওয়া উচিত ছিল। এই যে ই কমার্স বা এই ই কমার্সকে ব্যবহার করে যারা ব্যবসা বাণিজ্যের কাছে চেষ্টা করছে, যে তরুণরা বা যে যুবকরা আমাদেরকে, আপনি জানেন যে প্রত্যেক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন, আইন কানুনের কিছু ইস্যু আছে। যেমন মনে করি একটা প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন করা, কিংবা একটা ট্রেড লাইসেন্স করা, কিংবা একটা টিন সার্টিফিকেট করা। এখন ন্যাচারাল গতানুগতিক যে বিজনেস আর ই কমার্সের ক্ষেত্রে এইটার ভিতরে কি কোনো এই জাতীয় নিয়ম কানুনের কোনো পার্থক্য আছে বা পার্থক্য হওয়া উচিত, বা বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপটে কি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? জি, হ্যাঁ, পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। আপনি বুঝতেই পারছেন, যখন আপনার একটা ফিজিক্যাল ব্রিক অ্যান্ড মর্টার স্টোর থাকছে Right, আর সেখানে একটা আপনার ফিজিক্যাল প্রেজেন্স আছে, right, সেখানে কি হয় যে যখন মানুষ, একজন ক্রেতা যখন সেখানে গিয়ে কেনাকাটা করছে, অথবা পরে গিয়ে যখন সে কোনো কমপ্লেন করছে বা আফটার সেলস সার্ভিস নিতে চাচ্ছে, জি তার কিন্তু সে জানে যে কোথায় যেতে হবে। রাইট অনলাইনে যখন হচ্ছে, তখন কিন্তু ক্রেতাকে সে দেখেনি, বিক্রেতা ক্রেতার সাথে কিন্তু কোনো সামনাসামনি দেখা সাক্ষাৎ হয়নি। তো সে কিন্তু সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করে মানে অনলাইনে জিনিসটা কিনছে। রাইট তো এখানে ক্রেতাকে, জি বিশেষ করে ক্রেতাকে প্রোটেকশন দেওয়ার জন্য বেশ কিছু নিয়ম কানুনের প্রয়োজন রয়েছে, এবং এটা আমাদের সরকার এটা কিন্তু করেছেন। করেছে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি বিধিমালা তৈরি করা হয়েছে, আচ্ছা বেশ ডিটেল বিধিমালা তৈরি করা হয়েছে। সেখানে কি কি করণীয়, কি কি বর্জনীয়, আচ্ছা। কি কি করতেই হবে, রাইট কি কি করা যাবে না, Right, এই ধরনের কিন্তু একটা সম্পূর্ণ একটা ভালো বিধিমালা রয়েছে। আপনার কাছে এবার আমার আর একটি প্রশ্ন হচ্ছে, এই যে ই কমার্সের যে প্রোডাক্ট, সাধারণত যে প্রোডাক্টগুলা বহুল ভাবে প্রচলিত হচ্ছে, একটা জিনিস লক্ষ্য করা যায়, সব ধরনের প্রোডাক্ট কিন্তু এখনো আমাদের ই কমার্সের ভিতরে আসেনি। কিছু কিছু সিলেক্টেড বা কিছু কিছু পণ্য আমরা লক্ষ্য করি যে খুবই বেশি পরিমাণে। এই যে পণ্যগুলা, প্রথমে তো যিনি ব্যবসায় নিয়োজিত হবেন বা করবেন, তার এই সোর্সগুলা লাগবে। সেই সোর্সগুলাকে কিভাবে ওনারা করতে পারেন, বা যেহেতু এখানে কোনো স্টোরিং করা বা কোনো ফিজিক্যাল প্রেজেন্স নাও থাকতে পারে, কোনো স্থাপনা যেটাকে বলি আমরা, সেটা নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে এই অ্যাক্টিভিটিগুলো কিভাবে হতে পারে? এটা আসলে ই কমার্স ব্যবসাটা এমন, এটা বেশ কয়েকটা মডেল আছে। যেমন একটা মডেল হচ্ছে যে যে যারা একেবারে ক্ষুদ্র উদ্যোক্তা, তারা হয়তো নিজেরাই হয়তো কোনো একটা হ্যান্ডিক্রাফটস বানাচ্ছে, জি জি তারা হয়তো বেতের কিছু বানাচ্ছে বা চামড়ার কিছু বানাচ্ছে, কাপড় দিয়ে কিছু বানাচ্ছে, এবং সেটা নিজেরা বানিয়ে সেটা বিক্রি করছে। রাইট তো এখানে আসলে তার সোর্সিং এর ওইভাবে ডিরেকশন, তারা নিজেরাই হচ্ছে প্রডিউসার বা ম্যানুফ্যাকচারার। রাইট এটা একটা হচ্ছে। আরেকটা হচ্ছে যে কেউ কিনে হয়তো বিক্রি করছে, রাইট হয়তো হোলসেল মার্কেট থেকে কিনছে, জি। সেটা হয়তো ফিজিক্যাল মার্কেট থেকে হতে পারে, অথবা অনেকে দেখা যাচ্ছে যে চায়না থেকে হয়তো অর্ডার দিয়ে নিয়ে আসছে, Right. এবং তারপরে সেটা এখানে হয়তো লোকাল মার্কেটে সেল করছে অনলাইনের মাধ্যমে। জি এটা একটা মডেল। আরেকটা মডেল হচ্ছে যে মার্কেট প্লেস মডেল, রাইট যে আমি শুধু একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছি, আমি একটা 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 বলতে পারেন মার্কেট প্লেস, সেই মার্কেট প্লেসে অন্য উদ্যোক্তারা এসে তার প্রোডাক্ট হয়তো সে শোকেসিং করতে পারে, এবং সেখানে ক্রেতারা এসে বিভিন্ন মানে এটা একটা মার্কেট, ধরেন বিভিন্ন দোকান যদি আমি বলি, ভার্চুয়াল দোকান, সেগুলোকে দেখে দেখে যেটা পছন্দ সেটা তারা কিনে নিচ্ছে। দ্যাট মিনস এখানে একটা ইনভেন্টরি কিছুটা প্রয়োজন রয়ে গেছে, এবং প্লাস সেটাকে এই বিজনেসকে স্মুথ করার জন্য, মানে পারচেস অ্যান্ড সেলের যে অর্ডার, এর মধ্যে একটা লিড টাইমের একটা বিষয়ও একটা ইম্পর্টেন্ট আছে, অবশ্যই। যেটাকে তাদের একটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা ঠিক করতে পারে যে আমি কতদিনের ভিতরে বা এটাকে ডেলিভারি দিব বলে আমি ক্রেতার কাছে একটা কমিটমেন্ট জি, করতে পারি। এবং এখানে আমি একটা যোগ করে রাখি, ওই যে বিধিমালার কথা যেটা বলছিলাম, এই জি, জি। বিধিমালাতে কিন্তু বলা আছে হ্যাঁ 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 যে অনেকে যেটা করতো যে আগে কিন্তু তারা অ্যাডভান্স চাইতো, আচ্ছা তো সেগুলো করা যাবে না, কখন করা যাবে এবং কতদিনের জন্য এটা করা যাবে, এগুলো কিন্তু সব ডিটেল বলা আছে। ডিটেল বলা আছে। যে আপনি অ্যাডভান্স করলেন, জি আপনাকে বলা হলো আপনি 10 দিনের মধ্যে পাবেন, জি
দেখা গেল 1 মাস হয়ে গেছে আপনি পাচ্ছেন না। পাচ্ছেন না। সো এই ধরনের অনেক খারাপ অভিজ্ঞতা এর আগে হয়েছে। জি, জি। তো এই বিধিমালাতে এগুলো সব বলা আছে যে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, অ্যাডভান্স কি নিতে পারবেন, কি নিতে পারবেন না, এগুলো সব বলা আছে। আচ্ছা। একটা বিষয় হচ্ছে যে ই কমার্স ক্ষেত্রে বা ডিজিটাল বিজনেসের ক্ষেত্রে যদি বলি, ডেলিভারি চ্যানেল একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় বলে আমার কাছে মনে হয়। সেটি হচ্ছে ধরুন আমরা যেভাবে বললাম যে গতিতে আমাদের ই কমার্সটা এগিয়ে যাচ্ছে, এখন একটা লেটেস্ট হিসাবে তথ্য আমি যতটুকু দেখেছি সেটা হচ্ছে প্রায় 12% হারে প্রতি বছর একটা প্রোগ্রেস বা গ্রোথ হচ্ছে। এই ডেলিভারি চ্যানেল কি সেই হারে আগাচ্ছে, বা এখানে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, বা সেটাকে কিভাবে রিমুভ করা যেতে পারে বলে মনে করেন? দেখেন, বাংলাদেশে প্রায় 8,000-এর বেশি পোস্ট অফিস, সাব পোস্ট অফিস এগুলো মিলিয়ে এই ধরনের 8,000-এর বেশি কিন্তু আছে। বেশি আছে। হ্যাঁ, জি, প্রায় 9,000-এর কাছাকাছি। জি, জি, এটা কিন্তু একটা লার্জেস্ট নেটওয়ার্ক বাংলাদেশের মধ্যে অলরেডি। জি, জি, আমরা যদি আমাদের পোস্টাল ডিপার্টমেন্টটাকে এফিশিয়েন্ট করতে পারতাম, রাইট, তাহলে কিন্তু এই লজিস্টিক দিয়ে কিন্তু হয়ে যেত। হয়ে যেতে পারতো। এই পোস্ট অফিসের মাধ্যমে আজকাল তো কেউ পোস্ট অফিস ইউজ করে না। Exactly, কেউ তো মানে চিঠিপত্রের কারণে আর কোনো ইউজ ডাক নাই, পিয়ন কোনো তো আমরা চোখেও দেখি আর না চোখেও এখন, দেখি না, তাই না? রাইট, কিন্তু রাইট, এরাই কিন্তু ওই যে এখন আমরা দেখি কুরিয়ার নিয়ে ডেলিভারি ম্যান আসছে, কিন্তু Right. ডাক পিয়নই হতে পারতো। এবং ডাক পিয়নের অলরেডি পোস্ট অফিস এই 8-9 হাজার পোস্ট অফিস বাংলাদেশে রয়েছে। তো এইটাকে যদি আমরা ঠিক করতে পারতাম, এফিশিয়েন্ট করতে পারতাম, আমরা এই লজিস্টিক্স বা এই ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করতে পারতাম Right. ই কমার্সের জন্য, ডেলিভারি দেওয়ার জন্য। জি, 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 তো যাই হোক, সেটা হয়নি, কিন্তু সেই সুযোগে আমাদের বেশ কিছু প্রাইভেট কুরিয়ার সার্ভিস তৈরি হয়েছে, অনেকে বেশ ভালো করছে। আস্তে আস্তে কুরিয়ার সার্ভিস আমি তো বলবো যে গত 4-5 বছরে এটা অনেক ভালো হয়েছে, অনেক এফিশিয়েন্ট হয়েছে। অনেক efficient আগে হয়তো একটা যেই প্রোডাক্ট ডেলিভারি হয়তো 4-5 দিন লেগে যেত, এটা হয়তো হয়তো এখন অনেক অর্ধেকের কম সময়ে নেমে এসছে। আচ্ছা, সো আমি বলবো এটা একটা ভালো দিক। ভালো। কিন্তু আনফরচুনেটলি ক্রস বর্ডারের ক্ষেত্রে এটা কিন্তু এখনো হয়নি। অর্থাৎ আমি যদি কেউ যদি এখন ইউরোপ থেকে কোনো একটা জিনিস কিনতে চায়, জি, আমি জি, যদি বাংলাদেশ থেকে সেটা ইউরোপে পাঠাতে চাই, রাইট, দেখা যাবে যে আমার জিনিসের যা দাম তার থেকে বেশি হচ্ছে আমার শিপিং কস্ট। শিপিং কস্ট পড়ে সো যাচ্ছে। এই জিনিসটা এখনো হয়নি। তো আচ্ছা। এইখানে আমার মনে হয় আরো কাজ করতে হবে। এখানে কিছু পলিসি ম্যাটার আছে, আচ্ছা। এবং ইন্টারন্যাশনাল যে কুরিয়ার গুলো রয়েছে তাদের জি। সাথে বসে, এবং এখানে কাস্টমস এর একটা বড় ভূমিকা আছে, রাইট, যে এইগুলো আমার মনে হয় এগুলো নিয়ে কাজ করার এগুলো এখন নিয়ে দরকার। ইয়ে করার প্রয়োজন আছে। হ্যাঁ, যে কোনো বিজনেস বলি বা ট্রানজেকশনের ক্ষেত্রেই বলি, একটা অন্যতম হচ্ছে পেমেন্ট প্রসিডিওর আর কি। হ্যাঁ, পেমেন্ট প্রসিডিওর তা আমাদের এই যে ই কমার্সের বা এটা ডেভেলপমেন্টের পাশাপাশি পেমেন্ট, কিন্তু দেখুন আমাদের বাংলাদেশে তো আমার যতটুকু জানা মতে তথ্য, সেটি হচ্ছে এখনো পেমেন্ট হচ্ছে ক্যাশ অন ডেলিভারি যে সিস্টেম, সেটি প্রায় 75%, ডিজিটাল ওয়ালেট অ্যান্ড যেটাকে বলে কার্ডের মাধ্যমে হয়তো রেস্ট 25%-এর মতো। তো এই ই কমার্সের ডেভেলপমেন্টের সাথে সাথে কি এই পেমেন্ট প্রসিডিওর বা এটারও কি এটা ডেভেলপমেন্ট হওয়ার প্রয়োজন আছে কিনা, যে এটাকে স্মুথলি, এটাকে আরো আরো গতিতে পরিসরটাকে বৃদ্ধি করার জন্য, সে ব্যাপারে আপনি কি জি, জি, বলবেন? অবশ্যই। মানে এটা তো বলাই বাহুল্য। মানে আপনি ইলেকট্রনিক কমার্স করবেন অথচ ইলেকট্রনিক পেমেন্ট করবেন না, Right. তাহলে তো এটা আসলে হলো না। তাহলে তো Right. এটা আসলে ডিজিটাল কমার্স বলাই উচিত না আসলে। রাইট, মানে এইখানে যখন আমাদের কোভিড চলছিল, ওই Right. সময় যেহেতু আমরা বের হতে পারছিলাম না, আমাদেরকে ইনফ্যাক্ট তখন আমরা ক্যাশ টাকাও কিন্তু ব্যবহার করতাম না, আপনার মনে আছে কিনা? জি, জি, সবার আমরা ওই মনে যে আছে যে আমরা ওখানে ক্যাশ ওই টাকা ওটার ধরতে মাধ্যমে চাইতাম ইয়া না। হইতে পারে আর হ্যাঁ, কি, বিকজ রাইট, কন্টামিনেট হতে পারে, কন্টামিনেট হতে পারে। সেই কারণে তখন কিন্তু ডিজিটাল পেমেন্টের হার কিন্তু অনেক বেড়ে গেছিল, অ্যাজ হাই অ্যাজ 30%-এরও বেশি হয়ে বেশি গেছিল। হয়ে গেছে। সেটা কমে গিয়ে আবার এখন আপনি 25 বললেন, বাট আসলে আমার মনে হয় 20%-এরও নিচে নেমে গেছে। সেটাই। তার কারণটা হচ্ছে একটা আনফরচুনেট রিজন, কয়েকটা আনফরচুনেট রিজন, যে আমাদের কয়েকটা, আপনি দেখেছেন যে কয়েক বছর আগে বেশ কিছু ই কমার্স সাইটে কিছু ফ্রডুলেন্ট কাজ কারবার হয়েছিল। ই ভ্যালি, আমরা ই E-Value বা অরেঞ্জ, আরো কিছু আলিশামার, এই ধরনের Right. বেশ কিছু আমাদের জি, কিন্তু দুর্ঘটনা ঘটেছিল আমি বলবো Right, এই right. ইন্ডাস্ট্রিতে। জি, তো জি, তার ফলে যেটা হয়েছে যে ক্রেতা জি, একটা আস্থা হারিয়ে ফেলেছে, যে Right. আমি যে অনলাইনে পেমেন্ট করে দিব, জি, জি, আগে থেকে ক্রেডিট কার্ড দিয়ে বা বিকাশ দিয়ে বা নগদ দিয়ে আমি পেমেন্ট করে দিব, জি, তারপরে আমার যদি আমি জিনিসটা না পাই, ডেলিভারি জি, না পাই, জি, অথবা জি। আমি যেটা অর্ডার করেছি আমি একটা ভাঙা জিনিস পাই, আমার মানে খারাপ জিনিস পাই, জি, তখন কি হবে? আমার Right. রিটার্ন আমি সো এই যে একটা আস্থাহীনতা রাইট, অনেক দূর এসছিল, আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক দূর এগিয়েছিল, কিন্তু এই যে সেটব্যাক গুলো হলো, এতে কিন্তু আবার বেশ কয়েক পা আমরা পিছিয়ে গেছি। আমি এবার একটু আপনি যেটা বলছিলেন ক্রস বর্ডার, এখন এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে দেখুন, একটা নর্মালি যখন আমাদের
একটা গুডস বাইরে দেওয়া হয়, তখন বিভিন্ন রকম ফিজিক্যাল যাচ্ছে, সবকিছুরই একটা কাস্টমস ডকুমেন্টেশন, তারপরে সবকিছু একটা সিস্টেম, বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন এবং একটা ব্যাংকের মাধ্যমে যাচ্ছে, সমস্ত ডকুমেন্টেশন হচ্ছে, এলসি হচ্ছে। কিন্তু যখন এই যে একটু বললেন যে ই কমার্স মানে তো শুধু পণ্যই না, সাথে কিন্তু সার্ভিসের ইস্যুটাও আছে, এই সার্ভিসটা যখন যাচ্ছে তখন অনেক কিছু ইনভিজিবল দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রে ডকুমেন্টেশন বলি বা কাস্টমার্সের ইস্যুগুলো বলি, এটা কি কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা সেটার কোনো রেমেডি হচ্ছে কিনা, বা সেটাতে কোনো নিয়ম কানুনে কোনো আছে কিনা, এই ব্যাপারে যদি একটু আপনার দর্শকদের উদ্দেশ্যে বলেন। না, আমি বলবো যে কোনো রকম সমস্যা হচ্ছে না। ক্রস বর্ডার যখন আপনার এই ধরনের কোনো সার্ভিস আমরা দিচ্ছি, ক্রস বর্ডার সার্ভিস কি হতে পারে? ক্রস বর্ডার সার্ভিস তো আর ফুড ডেলিভারি হবে না। জি, সো ক্রস বর্ডার সার্ভিস হতে পারে যে মনে করেন হয়তো কোনো কনসালটেন্সি হতে পারে, রাইট, কোনো মানে মনে করেন আপনি হয়তো কোনো এডুকেশন হতে পারে, আপনার এডুটেক সাইট আছে, সেখান থেকে হয়তো Right. কেউ কোর্স কিনছে আপনার কাছ থেকে। জি, জি, এই ধরনের সার্ভিস হতে পারে। সো জি, এই ধরনের সার্ভিসে আমার মানে আমরা যেটা অভিজ্ঞতা থেকে বলছি Practically যে অভিজ্ঞতা থেকে আপনাদের এই ধরনের কোন রকম দুই নম্বরই কোনো কিছু এখন পর্যন্ত হয়নি। হ্যাঁ, আচ্ছা। হয়েছে। আপনি যদি বলেন যে অনেক সময় যেটা সরকার, আমরা যেটা বিপিও ইন্ডাস্ট্রিতে বলে যে Right, হয়তো বলা BPO হচ্ছে যে আমি কোনো একটা সার্ভিস দিয়েছি, একটা হয়তো ওয়েব পেজ বানিয়ে দিয়েছি বা মোবাইল অ্যাপ বানিয়ে দিয়েছি Right. কোনো একটা ক্লায়েন্টকে, বিদেশি ক্লায়েন্টকে, সে আমাকে টাকা দিয়েছে কিন্তু টাকাটা আমি হয় আন্ডার ইনভয়েসিং করেছি বা ওভার ইনভয়েসিং করেছি, এই ধরনের। জি, এগুলো একেবারে হয় না এটা আমি বলবো না, Right. কিন্তু আমরা যদি ই কমার্স নিয়ে কথা বলি, Right. আমি বলবো না যে এরকম কোনো সমস্যা আছে। ই কমার্স ব্যবসায় আপনাকে প্রচুর খরচ করতে হবে মার্কেটিং এর পেছনে, জি, বিকজ আপনার তো কোনো ফিজিক্যাল দোকান নেই যে আপনি একটা বড় সাইনবোর্ড টাঙাবেন, Right. নিয়ন বাতি দিবেন। Right. এখন আপনার এটা হয়তো ওয়েবসাইটে আছে, ফেসবুক পেজে আছে, কিন্তু ওইটা তো মানুষকে জানাতে হবে। Right. এই যে জানানোর প্রক্রিয়া, এটাতে কিন্তু অনেক আপনাকে ইনভেস্ট করতে হবে। Right. এবং একই সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অনেস্ট হতে হবে। আপনি যদি অনেস্টলি সার্ভিসটা না দেন, জি। তাহলে কিন্তু আপনার কাছ থেকে একবার কিনবে, দুবার কিনবে, তৃতীয়বার আর কিনবে না। এবং আমার মনে করেন আমি যদি একটা জায়গায় গিয়ে ঠকি, জি। আমি কিন্তু আমার বন্ধু বান্ধবকে, 10 জন বন্ধু বান্ধবকে বলবো যে ওখান থেকে আর কিনো না তুমি, Right, right. তাই না? সো এই জিনিসটা কিন্তু, এই ভুলটা অনেকে করে। অনেকে মনে করে যে খুব মানে খুব তাড়াতাড়ি বড়লোক আমি হয়ে আমার যাবো। ব্যবসাকে প্রসার অনেকে করে চিন্তা দেব। করে যে আমি একটু ভেজাল জিনিস দিয়ে বা একটু উল্টোপাল্টা জিনিস দিয়ে জি, আমি হয়তো জি। তাড়াতাড়ি বেশি লাভ করে ফেলতে পারবো, কিন্তু এটা আসলে লং টার্মের জন্য ঠিক না। সো আমি বলবো প্রপার প্ল্যানিং এর অভাবের কারণেই আমাদের এই উদ্যোগগুলো বেশিরভাগ অনেক সময় ফেল করছে আর কি। বিজনেস করতে গেলেই তো ধরেন আপনার প্রফিট করতে গেলেই সরকারের কাছে ট্যাক্স বা একটা ইস্যু থাকবেই আর কি। তো সেই ক্ষেত্রে কি আমাদের এই বিজনেসকে প্রসারের জন্য কোনো বেনিফিট বা কোনো কিছু আছে কিনা, বা কি মনে করেন? জি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনি বলেছেন। এবং ইনফ্যাক্ট যখনই আমাদের গত বেশ 7-8 বছরের কথা বলছি আমি, জি, যখনই আমাদের বাজেট হয় বা জি। বাজেটের আগে, এই কথাগুলো আমি আপনারা বলতে সবসময় থাকি, বলে থাকেন। আমরা বলতে থাকি যে না, জি, ই জি। কমার্সের উপরে ভ্যাট মওকুফ করে দেওয়া হোক। রাইট, তাহলে যেটা হবে যে আমি দোকানে গিয়ে কিনলে আমাকে ভ্যাট দিতে হচ্ছে, জি। ই কমার্স থেকে আমি ভ্যাট দিতে হচ্ছে না, জি। সেজন্য মানুষ তখন অনলাইনে কেনার চেষ্টা জি। করবে। আর সে যদি মনে করে যে আমার একই দাম, তা আমি দোকানে গিয়ে একটু হেঁটে গিয়ে কিনে নিয়ে আসি, হাত দিয়ে ধরে দেখে নিয়ে আসি। সো আমাকে তো একটা ইনসেন্টিভ দিতে হবে যে আমি অনলাইনে কেন কিনবো। সো ভ্যাট মওকুফ করা উচিত। এই জিনিসটা নিয়ে বেশ অনেকবার আমরা কথা বলেছি, মাঝখানে এটা করাও হয়েছিল, কিন্তু আবার দেখা যাচ্ছে যে পরবর্তীতে আবার ভ্যাট ইন্ট্রোডিউস করা হয়েছে। জি। সো আমার মনে হয় এটা সরকারকে এটা একটু চিন্তা করতে হবে Okay. যে এই ধরনের একটা ইনসেন্টিভাইজ করা দরকার, যে Incentivize মানুষ, করা দরকার যাতে মানে সে আমাদের এখানে তো দোকানপাটের অভাব নাই, রাইট, আপনি হাঁটলেই মুদির দোকান একটা, এক্স্যাক্ট, তাই না? জি, কিন্তু আপনি বিদেশে দেখবেন যে ওই দোকানে যাওয়ার থেকে সে ঘরে বসেই কিন্তু একটা ছোট্ট জিনিস লাগছে, সে ওখানেই অর্ডার ওখানে দিচ্ছে। বসে অর্ডার দিচ্ছে। সো মোবাইলে বসে অর্ডার দিচ্ছে বা কম্পিউটারে বসে অর্ডার দিচ্ছে। কেন দিচ্ছে? যে সে দেখছে যে আমি ওখানে হেঁটে যাব, দরকার নেই, আমি তো এখানে বেটার এখানে সার্ভিস better পাচ্ছি বা পাচ্ছি। হোয়াটএভার। সো এই ধরনের একটা ইনসেন্টিভাইজ করা দরকার। এটা একটা বড় হতে পারে যেখানে ভ্যাট মওকুফ থাকতে পারে, ওয়েভার অফ ভ্যাট থাকতে পারে। ইনশাল্লাহ আমরাও প্রত্যাশা করি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, বৈশাখী টেলিভিশনের দর্শক এবং সবাইকে আপনাদেরও ধন্যবাদ। কোয়ালিটি গ্রুপ নিবেদিত বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে আজ এ পর্যন্ত। আজ বিদায় নেব, তবে যাওয়ার আগে জানিয়ে যাচ্ছি, বৈশাখী টেলিভিশনের সব অনুষ্ঠানের আপডেট পেতে ভিজিট করুন বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।